বিল্ডিং তৈরি করতে যেমন আপনার রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে, ঠিক তেমনি একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের কিছু এলিমেন্ট লাগবে। তো এটা আপনাদেরকে আজকে আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সাথে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। তো আজকে আমি নতুন একটা ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে জিরো থেকে ইংরেজি শিখি, বেসিক ক্লাস 1। তো আমরা ইংলিশে একদম জিরো থেকে শিখে শুরুটা করব আজকের এই জার্নিটার মাধ্যমে। তো আমরা ফরেস্ট লাইট টেস্ট 2 যাই, আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে একটা বিল্ডিং এর পিকচার দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে কিছু ইটের পিকচার দেওয়া আছে। এই যে দুইটা পিকচার দেওয়ার মানে কি, রিজনটা কি, আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে একটা বিল্ডিং করবেন। সো আপনার বিল্ডিং করতে কি কি লাগে, আপনার যে বাড়িটা করবেন ওই বাড়িটার কি কি লাগবে। আপনার এখানে রড লাগবে, সিমেন্ট লাগবে, তারপর হচ্ছে ইট লাগবে, তাই না? এমন অনেকগুলো উপাদান নিয়ে আপনি একটা বাড়ি তৈরি করতে পারবেন, তাই না? তো আপনার প্রথমত প্রয়োজন হচ্ছে একটা বাড়ি। আপনি যখন বাড়ির প্রয়োজন অনুভব করছেন তখনই কিন্তু আপনি ওই আদার্স জিনিসগুলা ক্রয় করবেন। ফর এক্সাম্পল আপনি ইট ক্রয় করবেন। সো আমরা এই যে এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, যে এখানে একটা বিল্ডিং এর অথবা একটা বাড়ির একটা পিকচার। এই যে ঘরটা অথবা যে কোনো একটা ভবন হতে পারে, এটা যাই হোক, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায় নাই। এটা তৈরি করতে আমাদের এখানে রড লাগছে, সিমেন্ট লাগছে, বালু লাগছে, ইট লাগছে। যেমনটা এখানে আমি দেখাই দিলাম যে একটার উপর একটা ইট দিতে দিতে আমার একটা বিল্ডিং তৈরি হয়েছে বা একটা ঘর তৈরি হয়েছে। তো আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যখন কোনো একটা বাক্য তৈরি করব, ঠিক তেমনি একটা বিল্ডিং তৈরি করতে যেমন আপনার রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে, ঠিক তেমনি একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের কিছু এলিমেন্ট লাগবে। তো এটা আপনাদেরকে আজকে আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সাথে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এই কারণে আমি যেহেতু শুরু থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করেছি, এই কারণে এই কোর্সটার নাম দিয়েছে হচ্ছে জিরো থেকে ইংরেজি শিখি। সো আমরা যখন ইংলিশটা শিখব তখন সেটা হয়ে যাবে আমাদের একটা বাড়ি, অর্থাৎ এই বিল্ডিংটা হয়ে যাবে। আর এই বিল্ডিংটা তৈরি করতে আমাদের যে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, এই জিনিসটা আমরা আজকের ভিডিও থেকে শিখে শুরু করব। তো দেরি না করে চলে যাচ্ছি ক্লাসের মূল পর্বে। একটু যদি খেয়াল করেন পরের স্লাইডে, এখানে প্রথমত আমার একটা সেন্টেন্স তৈরি করতে লেটার লাগবে। কি লাগবে? লেটার লাগবে, কারণ আমি লেটার ছাড়া একটা ওয়ার্ড তৈরি করতে পারবো না। একটা ওয়ার্ডের পরে লেটারের পরে অনেকগুলো লেটার দিয়ে আমি একটা ওয়ার্ড তৈরি করতে পারবো, তাই না? তারপর হচ্ছে অনেকগুলো ওয়ার্ড থেকে আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক যেমন একটা বিল্ডিং তৈরি করতে আমার রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে, ঠিক তেমনই একটা সেন্টেন্স তৈরি করতে আমার লেটার লাগবে, ওয়ার্ড লাগবে। এখন লেটার কি কি আমরা জানি। লেটার হচ্ছে মূলত হচ্ছে ইংলিশে অ্যালফাবেট। অ্যালফাবেট কোনগুলো? অ্যালফাবেট হচ্ছে এ বি সি ডি ই এফ জি একদম জেড পর্যন্ত। তো এখানে অ্যালফাবেটকে আবার দুই ভাগে ভাগ করে, আপনারা জানেন আশা করি, তারপরে যেহেতু জিরো থেকে ক্লাস, আমি আবারও বলে দিচ্ছি, অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। আর অ্যালফাবেট যেহেতু 26টি, 5টা বাদ দিলে থাকে 21টি। এই 21টি হচ্ছে কনসোনেন্ট। বলে রাখা ভালো, ওয়াই এবং ডব্লিউ এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল। তারপরে একটা ওয়ার্ড, দেখেন একটা ওয়ার্ড কিভাবে গঠন হবে। একটা ওয়ার্ড গঠন হতে হলে অবশ্যই আমার অনেকগুলো
লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড গঠিত হবে। অবশ্যই ওয়ার্ড হইতে হইলে সেটার অর্থ প্রদান করতে হবে, অর্থ না প্রদান করলে সেটা একটা ওয়ার্ড হবে না। তো আমি বলতে পারি যে রিড, রিড হচ্ছে আমার একটা ওয়ার্ড। রিড অর্থ পড়া, এটার যেহেতু অর্থ আছে তার মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড। আর এখানে আর ই এ ডি এটা হচ্ছে একটা আমার লেটার, অনেকগুলো লেটার মিলে আমার একটা ওয়ার্ড গঠিত হইল। তারপরে একটা বাক্য গঠন হইলো, দেখেন আই একটা ওয়ার্ড, রিড একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড হইতে পারে, স্টোরি একটা ওয়ার্ড হইতে পারে। এই অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করবে সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে দেখেন আমার এখানে লেটার আছে, অনেকগুলো লেটার মিলে একটা ওয়ার্ড হইলো, অনেকগুলো ওয়ার্ড মিলে আমার একটা সেন্টেন্স হলো, যেটার অর্থ হচ্ছে আই, এটা যেটা ইংলিশটাতে আছে যে আই রিড এ স্টোরি, আমি একটি গল্প পড়ি। তো একটা বিল্ডিং তৈরি করতে বা একটা ঘর তৈরি করতে যেমন আপনার ইট লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, ঠিক তেমনই আপনার একটা সেন্টেন্স তৈরি করতে লাগবে হচ্ছে কিছু লেটার, তারপর হচ্ছে ওয়ার্ড, তারপরে আপনার একটা সেন্টেন্স তৈরি হবে। অবশ্যই সেটার একটা অর্থ থাকতে হবে। সো আমরা দেখব হচ্ছে এখন বাংলা স্ট্রাকচার এবং ইংলিশ স্ট্রাকচারের মধ্যে কতটুকু পার্থক্য ঘটে। আমরা এখানে লিখলাম হচ্ছে আমি ক্রিকেট খেলি। তো আমি ক্রিকেট খেলি, অবশ্যই এটা একটা বাংলা সেন্টেন্স। এই বাংলা সেন্টেন্সটা কিভাবে গঠন হয় এটা আগে দেখে নিই। বাংলা সেন্টেন্স গঠন হয় এই যে এখানে আমি, আমিটা হচ্ছে একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে আমরা বাংলা বলি কর্তা। যিনি কাজ করে তাকে, কাজ সম্পূর্ণ করে তাকে বলা হয় কর্তা। এই বাক্যের মধ্যে আমির পরে লেখা আছে ক্রিকেট। এই ক্রিকেটটা হচ্ছে একটা কর্ম, এই ক্রিকেটটা হচ্ছে একটা কর্ম। আর খেলি, এখানে খেলিটা হচ্ছে একটা ক্রিয়া। তাইলে আমি বলতে পারি বাংলা বাক্যের গঠন হচ্ছে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। বাংলা বাক্যের মধ্যে কর্তা থাকে শুরুতে, শেষে থাকে ক্রিয়া, যেটাকে আমরা ভার্ব বলি। তো এটা ছিল বাংলা বাক্যের গঠন। এবার যদি আমরা দেখি হচ্ছে ইংলিশ বাক্যের গঠনটা, যেমন আই প্লে ক্রিকেট, এটা একটা ইংলিশ সেন্টেন্স, যেটা আমি ক্রিকেট খেলি, এটা ইংলিশ হচ্ছে আই প্লে ক্রিকেট। এখানে বাংলা বাক্যের গঠনটা একটু খেয়াল করি আবারও, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। কিন্তু আমরা এটার ইংলিশের গঠনটা কি? ইংলিশের গঠনটা হচ্ছে শুরুতে থাকবে হচ্ছে সাবজেক্ট। শুরুতে কি থাকবে? শুরুতে থাকবে হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে থাকবে হচ্ছে আমাদের এই যে এখানে প্লেটা হচ্ছে একটা ভার্ব। ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাইলে বাংলা বাক্যে শুরুতে কর্তা থাকে, ইংলিশের বাক্যে শুরুতে সাবজেক্ট থাকে, যেটা কর্তা সেটাই সাবজেক্ট। বাংলা বাক্যের মধ্যে সাবজেক্টের পরে অর্থাৎ কর্তার পরে কর্ম থাকে, কিন্তু ইংলিশ বাক্যের মধ্যে সাবজেক্টের পরে ক্রিয়া থাকে, যেটা বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। তারপরে ইংলিশ বাক্যের মধ্যে শেষে থাকে অবজেক্ট, বাংলা বাক্যের মধ্যে কর্তার পরেই কর্মটা থাকে, যেটা কর্ম সেটাই অবজেক্ট, যেটা অবজেক্ট সেটাই কর্ম। তো আশা করি বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে যে পার্থক্যটা আছে এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে আমরা চলে যাচ্ছি এই যে এই জিনিসটা দেখলাম, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আমরা তিনটা জিনিস এখানে নির্ণয় করছি, একটা হচ্ছে আই সাবজেক্ট, তারপর হচ্ছে প্লেটা হচ্ছে একটা ভার্ব, তারপর হচ্ছে ক্রিকেটটা হচ্ছে আমার একটা অবজেক্ট। তো একটা সেন্টেন্স গঠন হয় এই নিয়ম অনুসারে, প্রথমত আপনাদের একটা সাবজেক্ট আনতে হবে, তারপর একটা ভার্ব আনতে হবে, তারপর একটা অবজেক্ট আনতে হবে। তো আপনাকে আমি গঠনটা দিয়ে দিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাট আপনি যদি সাবজেক্ট না চিনেন, ভার্ব না চিনেন, অবজেক্ট না চিনেন, তাইলে তো আপনি বাক্য তৈরি করতে পারবেন না, তাই না? এই কারণে আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝতে হবে, সাবজেক্ট অবস্থানে কি বসে, অবজেক্ট অবস্থানে কি বসে, আর ভার্বগুলো কি। তো আমরা এখন এটা শিখার চেষ্টা করি। সাবজেক্ট অবস্থানে আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে নাউন আর নয়তো হচ্ছে প্রনাউন। সাবজেক্ট অবস্থানে আমরা দুইটা জিনিস বসাতে পারি, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রনাউন। পার্টস অফ স্পিচের আলোচনা এটা, আমি পার্টস অফ স্পিচের আলোচনা আপাতত করতেছি না, বাট পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ নিয়ে আমি বিস্তারিত বলতেছি না, জাস্ট একটা অংশ নিয়ে কথা বলতেছি। সাবজেক্ট অবস্থানে বসে নাউন অথবা প্রনাউন। তারপরে আমরা দেখব অবজেক্ট অবস্থানে কি বসে, ঠিক সেম অবজেক্ট অবস্থানে নাউন বসে অথবা
প্রনাউন বসে। তাইলে একটা সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, মাঝখানে ভার্ব থাকবে, শেষে হচ্ছে একটা অবজেক্ট থাকবে। তো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গার মধ্যে আমরা দেখলাম নাউন থাকে, প্রনাউন থাকে, নাউন থাকে, প্রনাউন থাকে। হ্যাঁ, অবজেক্ট অবস্থানে প্রনাউনের একটু ভিন্নতা আছে, এটা আমরা আস্তে ধীরে শিখব। তো এখানে আমরা তাইলে ধারণা পাইলাম আমাদেরকে নাউন সম্পর্কে জানতে হবে, প্রনাউন সম্পর্কে জানতে হবে। এছাড়াও আমাদেরকে কিন্তু আরো দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে পার্সন এবং নাম্বার। এই যে এখানে সাবজেক্ট অবস্থানে নাউন থাকে অথবা প্রনাউন থাকে, অবজেক্ট অবস্থানে নাউন থাকে অথবা প্রনাউন থাকে, এই নাউন প্রনাউনের মধ্যেই আমাদের পার্সন লুকায়িত আছে, নাম্বার লুকায়িত আছে। তো আমরা টোটাল হচ্ছে চারটা জিনিস, পাঁচটা জিনিস পাইলাম। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, প্রনাউন বসে দুইটা, আরেকটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে পার্সন, আরেকটা হচ্ছে নাম্বার। সো আপনি যখন একটা বাক্য তৈরি করবেন, প্রথমত আপনাকে এই পাঁচটা জিনিস, কমপক্ষে এই পাঁচটা জিনিস সম্পর্কে বেসিক থেকে ধারণাটা নিতে হবে। তো আমরা এখন নাউন প্রনাউন সম্পর্কে আজকের এই ক্লাসটা ধারণা পাওয়ার চেষ্টা করব। নাউন কাকে বলে? সাবজেক্ট অবস্থানে যেহেতু নাউন থাকে, একটু আগে দেখলাম অবজেক্ট অবস্থানে নাউন থাকে, তার মানে নাউন সম্পর্কে আমাদের জানতে হবে। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো নাম, আপনি যত ধরনের খাবার খান, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার বিষয়ের নাম, যে যে কোনো বইয়ের নাম, তারপর হচ্ছে দেশের নাম, স্থানের নাম, যে কোনো একটা নামকেই কি বলে? নাউন বলে। এখন আরো স্পেসিফিক যদি একটু বলি, ব্যক্তির নাম হতে পারে, যেমন রিয়াদ, রূপা, শাবনূর, ডট ডট, অনেক কিছু আছে। তাহলে ওই নামগুলো হচ্ছে একটা নাউন, আর এই নাউনটাই সাবজেক্ট অবস্থানে বসে অথবা অবজেক্ট অবস্থানে বসানো যায়। তারপর হচ্ছে বস্তুর নাম হইতে পারে চেয়ার, টেবিল, পেন, বস্তু আপনি বুঝেন যেগুলা প্রাণ নাই। তারপর হচ্ছে স্থানের নাম, যেমন বালুতোপা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, অনেক স্থানের নাম আছে। আপনি যেই লোকাল এরিয়াতে থাকেন ওই লোকাল এরিয়ার নামটাও একটা নাউন। তারপরে হইতে পারে হচ্ছে দেশের নাম। দেশের নামের মধ্যে বাংলাদেশ, জাপান, শ্রীলঙ্কা, আরো অনেক দেশ আছে। পৃথিবীতে যতগুলা দেশ আছে সবগুলা দেশের নাম হচ্ছে একটা নাউন। এমন আরো কি কি হইতে পারে? নাউন হইতে পারে কোন দিনের নাম, মানে স্যাটারডে, সানডে, মানডে। তারপর হচ্ছে মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলা হচ্ছে এক একটা নাম যেহেতু, তাহলে এটা হচ্ছে একটা নাউন। আর আমরা জানি নাউন বসে সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ সাবজেক্ট অবস্থানে, আর বসে অবজেক্ট অবস্থানে। আমরা একটু ধীরে ধীরে শিখার চেষ্টা করি। তারপর হচ্ছে ঋতুর নাম, 6 ঋতুর নাম। তারপর হচ্ছে সাগরের নাম, নদীর নাম, যানবাহনের নাম, ভাষার নাম, পঠিত বইয়ের নাম, আমরা যে বিষয়গুলো পড়ি। তারপর হচ্ছে বিভিন্ন প্রাণীর নাম, ইত্যাদি অনেক কিছুই আছে। তো মোট কথা হচ্ছে নাউন হচ্ছে যা দ্বারা একটা নামকে বোঝায়, সেটা হচ্ছে একটা নাউন। আশা করি বুঝাইতে পারছি। আর স্ট্রাকচারের শুরুতে কি বসে? সাবজেক্ট অবস্থানে নাউন বসে অথবা প্রনাউন বসে। নাউন হচ্ছে এই বিষয়টা। তারপরে আমরা এখানে জেনে নিব হচ্ছে প্রনাউন সম্পর্কে। নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রনাউন বলি। মানে আমরা আবার নাউন ব্যবহার করব না, নাউনের পরিবর্তে যা ব্যবহার করা যায় তা ব্যবহার করাকেই বলা হচ্ছে প্রনাউন। যেমন আমরা বলতে পারি প্রনাউন গুলো কোন কিগুলো। এখানে পার্টস অফ স্পিচের আলোচনা আমি করতেছি না, বাট পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা করতেছি না, পার্টস অফ স্পিচের একটা ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করতেছি। এখানে অনেক ইনফরমেশন পরবর্তীর জন্য আমি রেখে দিলাম। তো এখানে দেখেন প্রনাউন, প্রথমত আপনাকে যদি বলি প্রনাউন 8 প্রকার। সো 8 প্রকার থেকে আপনাকে জাস্ট একটা অংশ শিখাচ্ছি, প্রাথমিকভাবে আপনার যতটুকু শেখা প্রয়োজন। প্রনাউন হইতে পারে আই, উই, ইউ, হি, শি, দে অথবা ইট। এছাড়াও আরো প্রনাউন কিন্তু আছে, বাট আমরা আপাতত এগুলোই শিখবো যেহেতু আমরা এখন 0 লেভেলে আছি। তো এই প্রনাউনগুলোর কিন্তু অনেকগুলো ভাগ হয়, আমি বলছি। যেহেতু আমরা দেখছি ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট অবস্থানে নাউন বসে, প্রনাউন বসে, অবজেক্ট অবস্থানে নাউন বসে, প্রনাউন বসে। এই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার হব। তো এখন আমি যদি বলি সাবজেক্টিভ প্রনাউন, এখানে একটু আগে আমরা পড়ছিলাম যে নাউন, প্রনাউন, তারপর হচ্ছে নাম্বার, পার্সন সম্পর্ক জানতে হবে, তাই না? তো এখানে আই আর উই, এই দুইটা প্রনাউন হচ্ছে ফার্স্ট পার্সন। পার্সন 3 প্রকার।
পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসনের মধ্যে হচ্ছে আই আর উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে, অথবা কোনো নাউনের নামটা কিন্তু একটা থার্ড পারসন। এই পারসন অথবা প্রনাউন আবার সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। এই কারণে বলা হয় নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ যেখানে দেখেন ফার্স্ট পারসন যেহেতু আই আর উই, তার মানে আই এর মধ্যে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসনের মধ্যে আইটা হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, আর ইউ একটা সেকেন্ড পারসন। এই ইউ মাঝে মাঝে সিঙ্গুলার হইতে পারে, আবার বাক্য অর্থ অনুসারে প্লুরাল হইতে পারে। তারপর হি, শি একজন করে বোঝায়, ছেলেকে বোঝায় হি, মেয়ের নামের পরিবর্তে লিখতে পারি শি, একজন একজন করে বোঝায়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। দেও থার্ড পারসন, বাট দে মানে তারা, অনেকজন, তার মানে এটা হচ্ছে একটা প্লুরাল প্রনাউন। ইট মানে এটা, এটা মানে একটাকে বোঝায়, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে এই যে প্রনাউনগুলো আমরা শিখলাম, প্রনাউনের অনেকগুলো ভাগ আছে আমি আগেই বলছি, বাট আমরা বেসিক যেহেতু শিখতেছি, বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসের জন্য রেখে দিলাম। তো সাবজেক্ট অবস্থানে কি কি বসে আমরা আজকে এই জিনিসটা শিখতেছি, অবজেক্ট অবস্থানে আমরা কি কি বসাতে পারি এই জিনিসটা শিখতেছি। তো সাবজেক্টিভ প্রনাউন কি? সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে আই। এই যে এখানে যতগুলো প্রনাউন লেখা আছে সবগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ এগুলা সাবজেক্ট অবস্থানে বসে। তারপরে এই যে সাবজেক্টের পরে অবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ অবজেক্ট অবস্থানে যে প্রনাউন গুলো বসে সেটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। যেমন আই থেকে হবে মি, আই বসবে সাবজেক্ট অবস্থানে, মি বসবে অবজেক্ট অবস্থানে। আবার অবজেক্ট অবস্থানে শুধু অবজেক্টিভ প্রনাউনে বসবে না, এছাড়াও আরো কিছু প্রনাউন বসতে পারে। যেমন এখানে বসতে পারে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আমরা তাইলে পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আই থেকে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই প্লাস একটা নাউন। একটু আগে যে আমরা নাউনের ধারণা পাইলাম, এই যে মাইয়ের পরে একটা নাউন থাকলে সেটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমি বলতে পারি মাই ব্রাদার, ব্রাদার মানে ভাই, একটা নাম, তার মানে এটা একটা নাউন, তাহলে মাই ব্রাদার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই ফাদার আমার বাবা, মায়ের পরে ফাদার একটা নাউন, এই কারণে এটার নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর আমি বলতে পারি মাই টিচার আমার শিক্ষক, মায়ের পরে এখানে নাউন আছে, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আই থেকে মাইসেলফ। দেখেন মূলত সাবজেক্টিভ প্রোনাউন ছিল আই, আই থেকে বাকি তিনটা শিখেছি, আরো আছে এটা পরে শিখবো। তো আই, মি, মাই প্লাস নাউন আর হচ্ছে মাইসেলফ, সবগুলোর উৎপত্তি হচ্ছে আই থেকে। তো আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে যতগুলো প্রনাউন দেখতেছেন সবগুলো কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার। তারপরে এখানে আরো কিছু প্রনাউন আমরা জানি, 7টা প্রনাউন এখানে লিখছিলাম, এই জিনিসটা একটু ক্লিয়ার হবো। উই থেকে, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম যেটা সাবজেক্ট অবস্থানে বসবে, আস হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম যেটা অবজেক্ট অবস্থানে বসে। এছাড়াও আমরা অবজেক্ট অবস্থানে আওয়ার প্লাস নাউন দিতে পারি, অথবা রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে আওয়ার সেলফসও দিতে পারি। তারপরে ইউ থেকে অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর। অবশ্যই অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ মানে এটার পাশে একটা নাউন দিতে হবে, যেটা আমরা শিখছি নাউন কোনগুলো। তারপরে yourself অথবা yourselves, yourself হচ্ছে সিঙ্গুলার, yourselves হচ্ছে প্লুরাল। তারপরে প্রনাউন হতে পারে হি থেকে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ প্লাস নাউন, রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হিমসেলফ। তারপরে শি থেকে অবজেক্টিভ ফর্ম হার, তারপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার প্লাস একটা নাউন লাগবে। যেমন বলতে পারি হার ব্রাদার তার ভাই, হার সিস্টার তার বোন, হার হাজবেন্ড তার স্বামী। তারপরে এটা রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হারসেলফ। তো আমরা আরো দুইটা তিনটা প্রনাউন আছে, এগুলো একটু দেখি নেই। দুইটা আছে, যেমন দে থেকে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, যেটা অবজেক্ট অবস্থানে বসবে। তারপর হচ্ছে আবার অবজেক্ট অবস্থানে বসতে পারে দেয়ার প্লাস নাউন, দে আর টিচার, দে আর ব্রাদার, এমন হতে পারে। তারপর হচ্ছে themselves, এটা কিন্তু প্লুরাল। তারপরে ইট, ইট একটা সিঙ্গুলার, তো ইট থেকে অবজেক্ট ফর্ম হচ্ছে ইট, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস প্লাস একটা নাউন থাকতে হবে, আর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে ইটসেলফ। আশা করি আপনাদেরকে প্রনাউন সম্পর্কে আমি যা শিখাইছি, যতটুকু শিখেছি ততটুকু বুঝাইতে পারছি। আবারও একটু সামারাইজ করে দিচ্ছি বুঝার সুবিধার্থে।
আমরা পূর্বে স্লাইডে দেখছিলাম যে একটা সেন্টেন্স গঠন হইতে হইলে শুরুতে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে, তারপরে অবজেক্ট লাগে। সাবজেক্ট অবস্থানে কি থাকে? নাউন থাকে আর নয়তো প্রনাউন থাকে। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে স্লাইডে দেখেছিলাম। এই স্লাইডে আমরা প্রনাউন সম্পর্কে শিখছি। প্রনাউন, এখানে প্রনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে, বাট আমি পার্সোনাল প্রনাউনগুলো নিয়ে কথা বলতেছি। এই যে এখানে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, যেগুলা সাবজেক্ট অবস্থানে বসে। তারপরে খেয়াল করেন, যদি আমি লিখছিলাম অবজেক্ট অবস্থানেও প্রনাউন বসে। অবজেক্ট অবস্থানে একমাত্র এই যে সাবজেক্টিভ প্রনাউন গুলো ছাড়া আপনি এখানে যে তিনটা দিয়ে রাখছি, অর্থাৎ মি, মাই প্লাস নাউন অথবা মাইসেলফ ব্যবহার করতে পারবেন, কিন্তু অবজেক্ট অবস্থানে আই, উই, ইউ, হি, শি, ইট, দে ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করতে হবে অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ আর নয়তো রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করতে হবে। তো আমরা নাউন সম্পর্কে জানলাম, প্রনাউন সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে মাঝখানে বললাম হচ্ছে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে হচ্ছে আই, উই। এই যে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। তাহলে আই যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে যতগুলো প্রনাউন হবে সবগুলো আসলে সিঙ্গুলার। উই যেহেতু প্লুরাল, তাহলে এখানে এখানে যতগুলো আছে সবগুলো হবে প্লুরাল। ইউ হচ্ছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, অবশ্যই ইউ একটা সেকেন্ড পারসন। তারপরে হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন, এবং থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এই হি, শি, ইট থেকে বাকি যা হয়েছে সবগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। তারপর হচ্ছে দে, দে কিন্তু দে অত তারা, তার মানে অনেকজন, তার মানে অনেকগুলো বুঝালো হচ্ছে প্লুরাল। তাহলে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এবং দে থেকে যতগুলো প্রনাউন সৃষ্টি হয়েছে ওইগুলো কিন্তু প্লুরাল প্রনাউন। তো তারপরে চলে যাব আমরা হচ্ছে এবার কিছু বাক্য দেখে নেই। আমরা প্রথম স্লাইডে দেখছিলাম যে সাবজেক্ট অবস্থানে নাউন প্রনাউন বসে, অবজেক্ট অবস্থানে নাউন প্রনাউন বসে, মাঝখানে ভার্ব বসে, আবার কিছু বাক্য বানাই, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম তা শিখা একটা পরিপূর্ণতা পাবো। তো একটু মনোযোগ দিতে হবে। আশা করি আপনাদেরকে আমি যে জিরো লেভেল থেকে শেখানোর চেষ্টা করতেছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে খেয়াল করেন, এখানে প্রথম বাক্যটা দেয়া আছে যে রিয়াদ ইজ এ ক্রিকেটার। রিয়াদ একজন ক্রিকেটার, মানে হচ্ছে সে ক্রিকেট খেলে। তো দেখেন, রিয়াদ হচ্ছে একটা নাম, ব্যক্তির নাম। আমরা জানি কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। আর নাউনের অবস্থান হচ্ছে সেন্টেন্সের শুরুতে, যেটাকে বলি আমরা সাবজেক্ট। এখানে তার মানে নাউন সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে ইজ এ ক্রিকেটার, এই অংশটা আপাতত ধরেন আমি স্কিপ করতেছি। দেখেন ক্রিকেটার, এই ক্রিকেটার মানে হচ্ছে, ধরেন আপনার ক্রিকেটার মানে হচ্ছে ক্রিকেটার যে ক্রিকেট খেলে, এটা একটা নাউন। সো সাবজেক্ট অবস্থানে আমরা নাউন পেলাম, অবজেক্ট অবস্থানেও নাউন পেলাম, যেটা আমরা দ্বিতীয় স্লাইডে প্রমাণ পেয়েছিলাম। তো আরো বাক্য যদি দেখি, এখানে লেখা আছে যে হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। এই যে আমি যদি রিয়াদ বলি, রিয়াদ হচ্ছে একটা ছেলে, তো প্রনাউন কাকে বলে? বলছিলাম নাউনের পরিবর্তে যা বসে সেটা হচ্ছে প্রনাউন। তো আমরা রিয়াদ যেহেতু ছেলে, ছেলেকে আমরা হি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে রিয়াদকে আমরা হি বলতে পারি। হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। এখানে হিটা হচ্ছে একটা প্রনাউন, যেটা সাবজেক্ট অবস্থানে বসেছে। তারপরে ইজ হচ্ছে একটা ভার্ব, তার মাঝখানে এই গুড, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধীরে ধীরে শিখবো, কিন্তু আগে নাউন এবং প্রনাউন চিনি। তাহলে এই যে ম্যান, ম্যানটা হচ্ছে একটা নাউন, ম্যান হতো মানুষ, মানুষ একটা নাম, তাইলে ম্যানটা হচ্ছে একটা নাউন। তাইলে আবারও পেলাম সাবজেক্ট অবস্থানে প্রনাউন, অবজেক্ট অবস্থানে নাউন। তারপরে আমরা সবগুলো বাক্য যদি একটু ডিসপ্লেতে নিয়ে আসি, এখানে দেয়া আছে যে কুমিল্লা ইজ স্মল টাউন। আচ্ছা, এখানে একটা এ দেওয়ার কথা, মিস্টেক হইছে। কুমিল্লা ইজ এ স্মল টাউন, কুমিল্লা একটি ছোট শহর। এখানে দেখেন কুমিল্লা একটা হচ্ছে স্থানের নাম, তো আমরা জানি স্থানের নাম হলে এটা নাউন, আর নাউন কিন্তু সাবজেক্ট অবস্থানে বসানো যায়। তাহলে সাবজেক্ট অবস্থানে নাউন বসছে, ইজ হচ্ছে একটা ভার্ব, স্মল হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এগুলো নিয়ে আমরা পরবর্তী কথা বলবো। নাউন হচ্ছে টাউন, টাউন মানে হচ্ছে শহর, এটা একটা নাম, এই কারণে এটা নাউন। তাহলে এই বাক্যের মধ্যে আবারও পাইলাম সাবজেক্ট অবস্থানে নাউন, অবজেক্ট অবস্থানেও নাউন। তারপরে ইট ইজ এ পপুলার সিটি, এটা হচ্ছে একটা জনপ্রিয় শহর বা মানে নগর। তো দেখেন এই যে ইট, ইট কিন্তু একটা হচ্ছে প্রনাউন, সাবজেক্ট অবস্থানে ইট প্রনাউন বসেছে, আর ইজ হচ্ছে একটা ভার্ব,
এ পপুলার সিটি, সিটি মানে হচ্ছে শহর, শহর তো একটা নাম, তাইলে এটা হচ্ছে একটা নাউন। তাহলে আবারও বুঝলাম সাবজেক্ট অবস্থানে প্রনাউন বসছে, অবজেক্ট অবস্থানে একটা নাউন বসছে। তারপরে উই বট আমরা কিনেছি সাম পেন্স কিছু কলম ক্রয় করেছিলাম, আমরা কিছু কলম ক্রয় করেছিলাম। এখন দেখেন সাবজেক্ট অবস্থানে উই, উই একটা প্রনাউন, অবজেক্ট অবস্থান হচ্ছে পেন, পেন অর্থ কলম, এটা একটা নাম, এই কারণে এটা হচ্ছে একটা নাউন। এখানে খেয়াল করেন ক্রিকেটার মানে একজন ক্রিকেটারকে বোঝায়, সিঙ্গুলার ছিল, ম্যান সিঙ্গুলার মানুষ, টাউন একটা শহরকে বোঝায় সিঙ্গুলার, সিটি শহর, তাহলে একটা শহরকে বোঝায়, তাহলে এটা সিঙ্গুলার। কিন্তু দেখেন পেন অর্থ কলম, পেন্স যখন নাউনের সাথে এস থাকবে অথবা ইএস থাকবে সেটা হয়ে যাবে প্লুরাল, মানে সাম পেন্স মানে হচ্ছে কিছু কলম, এটা হচ্ছে আমাদের এখানে প্লুরাল। তো অবজেক্ট অবস্থানে যে নাউনটা বসে, নাউনটা কিন্তু কি হতে পারে, সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে, যেটা আমরা পূর্বের স্লাইডগুলোতে জেনেছিলাম। তারপরে দেখা আছে দুর্জয় লাইকস হার, দুর্জয় ওই হার বলতে মেয়েকে বোঝায়, মেয়েটিকে কি করে পছন্দ করে। দেখেন দুর্জয় হচ্ছে একটা নাম, তাহলে কোনো কিছু নামকে নাউন বলে, সাবজেক্ট অবস্থানে নাউন বসছে, লাইকস হচ্ছে একটা ভার্ব, পূর্ব বাক্যের মধ্যে বট ছিল একটা ভার্ব, তারপরে হার হচ্ছে কিন্তু একটা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম। আমরা কিন্তু আগের স্লাইডেই প্রনাউনের অবজেক্টিভ ফর্মগুলা দেখেছিলাম, বলেছিলাম আমি প্রনাউনের অবজেক্টিভ ফর্ম অবজেক্ট অবস্থানে বসে, কখনোই প্রনাউনের অবজেক্টিভ ফর্মটা সাবজেক্ট অবস্থানে বসবে না, অর্থাৎ এমন হবে না হার লাইকস দুর্জয় এরকম কিছু হবে না। তারপরে শি ইজ মাই সিস্টার, সে আমার বোন, এই যে এখানে শি হচ্ছে একটা প্রনাউন, এই প্রনাউন ইজ হচ্ছে ভার্ব, আর দেখেন মাই প্লাস নাউন, সিস্টার তো একটা নাম, তার মানে নাউন। তো মনে আছে কিনা দেখেন নাউন মাই প্লাস নাউন পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে মায়ের পরে যদি নাউন থাকে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দেখেন শি হচ্ছে একটা প্রনাউন, সিস্টার হচ্ছে একটা নাউন। তাহলে আমরা আবারও বুঝলাম সাবজেক্ট অবস্থানে প্রনাউন বসে, অবজেক্ট অবস্থানে নাউন বসে। তারপরে মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তাহলে দেখেন সাবজেক্ট অবস্থানে দেখেন ইজ যেহেতু ভার্ব, আশা করি বুঝতে পারছেন ইজ হচ্ছে একটা ভার্ব, তো ভার্বের আগে থাকে সাবজেক্ট, এখানে দেখেন মাই প্লাস একটা নাউন দেওয়া আছে, এটা তার মানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস মিন আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পজিটিভ অ্যাডজেক্টিভ অবজেক্ট অবস্থানও থাকতে পারে, তারপর হচ্ছে সাবজেক্ট অবস্থানও থাকতে পারে। তাইলে মাই প্লাস ফাদার যেহেতু নাউন আছে এই কারণে এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আপনি কিন্তু এভাবে বলতে পারবেন না মাই ইজ এ টিচার, এভাবে বাক্যের কোনো অর্থ হয় না। আপনি যখন নাউন বলে দিবেন তাইলে এটার একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে। মাই ফাদার আমার বাবা, ইজ এ টিচার, টিচার হচ্ছে মানে হচ্ছে শিক্ষক, শিক্ষক হচ্ছে একটা নাম, তাইলে এটা হচ্ছে একটা নাউন। তাইলে এই বাক্যের মধ্যে মাই ফাদার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা সাবজেক্ট, আর হচ্ছে টিচার হচ্ছে একটা নাম, তাইলে এটা হচ্ছে একটা নাউন। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট অবস্থানে কি বসে, অবজেক্ট অবস্থানে কি বসে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আপনাদের কাছে সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে আর এমন যদি ভিডিও পাইতে চান অবশ্যই আমার চ্যানেল ইউটিউব অথবা ফেসবুক থেকে যারা ক্লাস করেন আমার পেজ এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো দেখা হচ্ছে বেসিক ক্লাস 2-তে। আর আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না।